আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ শেষ পর্যন্ত আয়ারল্যান্ডকে তৃতীয় টি-20 আয়তে হারিয়ে দিয়েছে এবং সিরিজটা জিতে নিয়েছে 2-1-এ। এই নিয়ে লিটন কুমার দাস তার ক্যাপ্টেন্সির আন্ডারে বাংলাদেশকে পাঁচটা ভিন্ন ভিন্ন বাইল্যাটারাল সিরিজ জিতিয়েছেন, যেটা যে কোনো বাংলাদেশের ক্যাপ্টেনের পক্ষে সবচেয়ে বেস্ট পারফরমেন্স। সো হিসাবে কিন্তু বলা যেতে পারে যে টি-20 ফরম্যাটে লিটন কুমার দাস বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ক্যাপ্টেন, সবচেয়ে সফল ক্যাপ্টেন, যদি সেই হিসাবটা আপনারা করেন। এবং সেখানে যে শুধুমাত্র ওই নেদারল্যান্ডস কিংবা আয়ারল্যান্ডের মতো দলকে সিরিজ হারিয়েছে ব্যাপারটা এরকম না, আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ তাদেরকেও কিন্তু লিটন কুমার দাস হারিয়েছেন। সো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে লিটন দাসের এই সাকসেসটাকে আমাদের সেলিব্রেট করা উচিত। এবং এই সিরিজটা শুরু হওয়ার আগে লিটন কুমার দাস এবং সেই সাথে চিফ সিলেক্টরের মধ্যকার যেই একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর বিষয় আমরা বুঝতে পারছিলাম, যে দুজনকে আসলে অ্যাকিউজ করছেন শামীম হোসেন পাটোয়ারির দলে থাকা না থাকা এই বিষয়টাকে নিয়ে, এবং সেই বিষয়টা নিয়ে ক্যাপ্টেনের মতামত প্রধান নির্বাচক শোনেননি। সেই বিষয়টা নিয়ে আবার প্রধান নির্বাচক আলাদা একটা ভিডিও বার্তায় বলেছেন যে শুনতে তিনি বাধ্য নন। লিটন দাস অবশ্য বলেছেন যে অবভিয়াসলি অ্যাজ এ ক্যাপ্টেন তার একটা ডেফিনিট ওপিনিয়ন থাকে, এবং তার ওপিনিয়ন না নিয়ে তাকে যদি একটা দল ধরিয়ে দিয়ে বলা হয় সেই দলটা নিয়ে খেলতে, তাহলে তিনি আসলে সেটা নিয়ে খুব একটা কমফোর্টেবল হতে পারছেন না। সো এই বিষয়গুলোকে পাশ কাটিয়ে অন্তত বাংলাদেশ সিরিজ জেতার পরে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলা যাচ্ছে। লিটন দাসের পুরো পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সটা আমরা শুনলাম, সেখানেও কিন্তু তিনি বলেছেন যে আসলে যে তিনি ওয়ার্ল্ড কাপ যেহেতু এতটাই কাছে, সেটা নিয়ে তিনি হয়তো চিন্তা করছেন এবং মোস্ট লাইকলি তিনি ক্যাপ্টেন হিসেবে ওয়ার্ল্ড কাপে বাংলাদেশকে লিড করবেন। এবং শেষ যে ম্যাচটা হয়েছে সেখানেও একটা নাটক আমরা দেখেছি, অ্যাটলিস্ট স্টার্টিং 11-এ। আমি আমার প্রি ম্যাচ ভিডিওতে বলেছিলাম যে লিটন দাস হয়তো মাহিদুল অঙ্কন এবং শামীম পাটোয়ারি দুজনকেই রাখতে চাইবেন, কারণ তৃতীয় টি-20 আয়ের স্কোয়াডে শামীমকে ইনক্লুড করা হয়েছিল। দ্যাট ওয়াজ অ্যান ইন্ডিকেশন এনাফ যে শামীম পাটোয়ারি সুযোগ পেয়ে যাবেন মেইন 11-এ। তবে অঙ্কনও যে সুযোগ পাবেন আমার কাছে মনে হচ্ছিল যে সেটার একটা জোর সম্ভাবনা রয়েছে। হৃদয়কে একটা রেস্ট বোধহয় দেওয়া যেত আজকের ম্যাচটায়, বাট বাংলাদেশ কিন্তু ডিসাইড করেছে তারা শামীম পাটোয়ারিকে ঢোকাবে। তিনি নুরুল সুহানের জায়গায় ঢুকেছেন, শরীফুলও জায়গা পেয়েছেন আজকে দলে, নাসুমের জায়গায় রিশাদ ঢুকেছেন এবং শরীফুল ঢুকেছেন অন্য আরেকজন পেসার যিনি রয়েছেন তানজিম সাকিব তার জায়গায়। সো ওভারঅল তিনটা চেঞ্জ বাংলাদেশ করেছিল। অঙ্কনকে রাখেননি লিটন, সেটা নিয়ে আবার অনেকে বলছেন যে হয়তো লিটন জেদ করেই অঙ্কনকে স্টার্টিং 11-এ সুযোগ দেননি, কারণ তাকে জোর করে প্রধান নির্বাচক স্কোয়াডে রেখেছিলেন শামীম পাটোয়ারির জায়গায় প্রথম দুই ম্যাচের জন্য। সেরকমও কোনো একটা রেশারেশি থাকতে পারে কিনা। তবে ম্যাচ শেষ হওয়ার পর বা যখন সিরিজের ট্রফিটা লিটন হাতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে যখন টিম ফটোতে যেতে হবে সেখানে কিন্তু অঙ্কনের হাতে ট্রফিটা লিটন কুমার দাস তুলে দিয়েছেন, যেটা একটা কালচারে পরিণত হয়েছে বাংলাদেশের রিসেন্ট সময়ে। যে যখন কোনো একটা সিরিজ জেতা হয় সেখানে দেখা যায় যে সিনিয়র প্লেয়াররা তারা কিন্তু নবাগত যারা আছেন স্কোয়াডে, যারা নতুন ঢুকেছেন স্কোয়াডে দলের সঙ্গে, তাদের হাতে এই ট্রফিটা তুলে দেন এবং সেই ছবিটা তখন তোলা হয়। সো ওভারঅল অঙ্কন কোনো ম্যাচ না পেলেও অন্তত লিটন কুমার দাস তাকে সেই সম্মানটা দিয়েছেন, তাকে ট্রফিটা দিয়েছেন, এবং বাংলাদেশের সেই সিরিজ উইনিং যেই টিম ফটোটা রয়েছে সেই টিম ফটোর মধ্যে অঙ্কনের হাতে আপনি দেখবেন ট্রফিটা। সো যাই হোক, ওগুলো বাদ, আউট অফ ক্রিকেট কনটেক্সটের বিষয়গুলো বাদ, ওভারঅল ম্যাচটা কেমন হয়েছে সেদিকে যদি একটু ফোকাস রাখি, তাহলে একটা ধারণা পেয়ে যাব যে বাংলাদেশ আসলে কোন জায়গাটা নিয়ে স্ট্রাগল করছে। ব্যাটিংয়ের যে জায়গাটা সেটা নিয়ে যদি আমরা স্ট্রাগলের কথা বলি, এই ম্যাচটাতে স্ট্রাগল করার তেমন একটা স্কোপ ছিল না, কারণ আয়ারল্যান্ড দিনের ম্যাচেও টসে জিতে আগে যখন ব্যাটিং নিয়েছে, শুরু থেকেই কিন্তু দেখে মনে হচ্ছিল উইকেটের যে আচরণ, উইকেটের যে ধরন খুব একটা সহজ হবে না। এবং আগের দুই দিন যেখানে আয়ারল্যান্ড আগে ব্যাট করে 180+, 170+ করছিল, সেখানেও প্রায় 200-র মতো স্কোর মেবি হয়ে যেতে পারতো। উইকেটের ধরনটাই আসলে এমন ছিল, রাত্রেবেলা ডিউ ফ্যাক্টর মিলিয়ে সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে ব্যাটিংয়ের জন্য অনেক বেশি ফ্রেন্ডলি, অনেক বেশি হেল্পফুল। তবে দিনের ম্যাচে, যেটা আজকে দুপুর 2টায় শুরু হয়েছে, সেই ম্যাচটাই কিন্তু মনে হচ্ছিল যে না, উইকেটটা একটু ড্রাই আছে, এবং যত ড্রাই উইকেট তত কিন্তু বলটা ব্যাটে একেবারে আসছে না, একটু থেমে থেমে আসছে। স্পিনাররা খানিকটা সুবিধা পাচ্ছেন, বলে গ্রিপ পাচ্ছেন। তো সেই জায়গা থেকে ব্যাটারদের জন্য কিন্তু রান করাটা বা খুব ফ্লুয়েন্টলি ব্যাট করাটা খুব সহজ কোনো কাজ ছিল না। তারপরও আয়ারল্যান্ড একটা ভালো স্টার্ট পেয়েছিল পাওয়ার প্লের ভেতরে, তবে ওই 50 রানে 2টো উইকেট হারিয়ে ফেলার পর টানা এক নাগারে তারা উইকেট হারাতে থাকে। মিডল ওভার্সে কোনোভাবেই তারা সামলে উঠতে পারেনি, এবং রিশাদ হোসেন আজকে একটা দুর্দান্ত স্পেল করেছেন। 3টা উইকেট তিনি দখল করেছেন। মুস্তাফিজুর রহমান তিনিও উইকেটের মধ্যে ছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি টিম সাউদির কাছাকাছি পৌঁছে যাচ্ছেন। ওয়ার্ল্ড ক্রিকেটে তিনি থার্ড হাইয়েস্ট উইকেট টেকার, তার উপরে আছেন টিম সাউদি 164 উইকেট। আর 6টা উইকেট তিনি তুলে নিতে পারলে সাউদিকে তিনি অতিক্রম করে যাবেন। এবং সবার উপরে রয়েছেন রাশিদ খান, তাকে অবশ্য ধরা কঠিন। এবং এই রাশিদ মুস্তাফিজ দুজনই আসলে অ্যাক্টিভ প্লেয়ার দেখে দুজনই আসলে সামনের দিকে হয়তো উইকেট সংখ্যাটা অনেক দূর নিয়ে যাবেন, দুজনই হয়তো 200 উইকেট ক্রস করে ফেলবেন
টি-20 ইন্টারন্যাশনালসে বাকি সবার আগে। বাট সেই কথাটা বাদ দিলাম, মুস্তাফিজ আজকে উইকেট পেয়েছেন, সেটা একটা ভালো দিক। ওয়ার্ল্ড রেকর্ড করেছেন তানজিদ হাসান তামিম মাঠে থেকেই, অর্থাৎ ব্যাট করতে নামার আগেই, এবং সেই ওয়ার্ল্ড রেকর্ডটা হচ্ছে তানজিদ তামিম 5টা ক্যাচ নিয়েছেন একই ব্যাটিং ইনিংসে, যেটা কিনা ওয়ার্ল্ড ক্রিকেটেই খুবই রেয়ার একটা বিষয়। সো ওটা তার জন্য খুব ইন্টারেস্টিং ছিল। এবং 5টা ক্যাচ যখন নিয়েছেন, পরবর্তীতে বাংলাদেশ দল যখন ফিরে আসছিল তখন কিন্তু তিনি আম্পায়ারকে বলছিলেন যে বলটাকে আমি পেতে পারি কিনা, যেহেতু আমি 5টা ক্যাচ ধরেছি। সাধারণত 5 উইকেট হল পেলে বোলাররা বলটা চেয়ে নেন, তানজিদ তামিম আসলে 5টা ক্যাচ ধরেছেন দেখে তিনি আসলে বলটা চাইছিলেন ঠাট্টা করে। যাই হোক, বাংলাদেশ খুব কম একটা রান চেস করতে নেমেছিল, মাত্র 118 রানের একটা টার্গেট বাংলাদেশের সামনে ছিল, এবং সেই রান চেস করতে নেমে পরিবর্তিত একটা ওপেনিং পার্টনারশিপ দেখলাম, যে বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে কথা বলেছিলাম যে বাংলাদেশ রাইট লেফট ব্যাটিং ওপেনিং পার্টনারশিপটা নিয়ে প্ল্যান করতে পারি কিনা বা চিন্তা করতে পারি কিনা। প্রথম দুটো ম্যাচে ইমন এবং তানজিদ তামিমি ওপেন করেছেন, সেখানে কোনো এক্সপেরিমেন্টেশন হয়নি, তবে তৃতীয় ম্যাচটা এসে সাইফ হাসানকে সুযোগ দেওয়া হয়েছে তানজিদ তামিমের সঙ্গে ব্যাটিংয়ে। এবং তখন আমি একটা ব্যাপার শুনছিলাম, ধারাভাষ্যকাররা আলোচনা করছিলেন, স্পেশালি এড রেন্সফোর্ড, তিনি অবাক হয়েছিলেন যে কেন একটা স্টেবল ওপেনিং পার্টনারশিপকে ভাঙা হচ্ছে। কারণ এই ম্যাচটার পর তো বাংলাদেশের নেক্সট অ্যাসাইনমেন্টই হচ্ছে ওয়ার্ল্ড কাপ। সো তার আগে অ্যাটলিস্ট বেস্ট পসিবল স্ট্রংগেস্ট 11কে যার যার বেস্ট পজিশনে খেলানোর যে প্ল্যান, সেটাতে কেন বাংলাদেশ স্টিক না করে সাইফ হাসানকে দিয়ে এক্সপেরিমেন্ট করিয়েছে। এটার অ্যান্সারটা তার যে সতীর্থ ছিলেন, এড রেন্সফোর্ডের সতীর্থ সেই সময় ধারাভাষ্যে, তিনি ঠিকমতো দিতে পারেননি। বাট আমার কাছে যেটা মনে হয় যে প্লেন অ্যান্ড সিম্পল অ্যান্সার, একটা হচ্ছে যে ইটস এ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশন, সেটা একটা ফ্যাক্টর। দ্বিতীয় যে ফ্যাক্টরটা সেটা হচ্ছে যে সাইফ হাসান এর আগের দুটো ম্যাচে আসলে ব্যাট করে ফর্মে ফেরার সুযোগ পাননি বা খুব একটা বেশি রান পাননি, যেটা আবার ইমন একটা ম্যাচে রান পেয়েছেন, তানজিদ তামিম রান পেয়েছেন। সো প্ল্যানটা বোধহয় এরকমই ছিল যে টপ অর্ডারে বা টপ 4-এর মধ্যে সাইফ হাসান এখনো রান পাননি, তাকে রান পাওয়ার একটা সুযোগ দেওয়া যাক, তাকে একদম উপরের দিকে নামানো যেতে পারে। কারণ আগের দুটো ম্যাচে সাইফ তিনি কিন্তু 4 নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। সো এইটাও হতে পারে একটা রিজন যে তাকে একটা ব্যাটিং টাইম দিতে চাচ্ছে বাংলাদেশ, যেহেতু খুব একটা বড় টার্গেট না, হয়তো 4-এ থাকলে তিনি ব্যাটিংই পেতেন না। যাই হোক, সাইফ ওপেন করেছেন, 19 রান করেছেন, বড় শটে যাচ্ছিলেন, ওই একটা বড় ওভারের মধ্যেই তিনি আবারও ভালো একটা বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউটের শিকার হয়েছেন। শেষ পর্যন্ত 19-এর বেশি তিনি করতে পারেননি। তবে অন্যদিকে তানজিদ তামিম আজকে ঝড়ের বেগে রান তোলা শুরু করেছিলেন। 3 নম্বরে নেমেছিলেন লিটন দাস, অর্থাৎ আরও একজন ব্যাটার যিনি রাইট হ্যান্ডেড, এবং আমার কাছে মনে হয় লিটন দাস, পারভেজ ইমন দুজনে প্যাডেড আপ হয়েছিলেন। যদি তানজিদ তামিম আউট হতেন তাহলে মোস্ট লাইকলি ইমনকে নামানো হতো রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটিং কম্বিনেশনটা বজায় রাখার জন্য, এবং যেহেতু সাইফ আউট হয়েছেন আগে, সেহেতু সেই জায়গাটায় লিটন দাস নেমেছেন আরও একজন রাইট হ্যান্ডেড ব্যাটার। সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ দলটার মধ্যে কোনো স্পেসিফাইড ওপেনিং পেয়ার সেভাবে পারসে বলা যায় না। যে সাইফ যে ধরনের একজন ক্রিকেটার, তিনি 1-4 যে কোনো একটা রোলেই খেলতে পারেন, 1-2-3-4 যে কোনো একটা পজিশনে অ্যাজ এন ওপেনার খেলতে পারবেন, 3-এ খেলতে পারবেন, 4-এ খেলতে পারবেন। সো তার এই দলের ভেতর থাকাটাতে বাংলাদেশ হয়তো কিছু ভিন্ন রকম পরিকল্পনা ভিন্ন সময় করতে পারে, এবং সেটা কিন্তু প্রতিপক্ষের প্ল্যানিং এর জন্য খানিকটা দুষ্কর হয়ে যেতে পারে। আই ডোন্ট থিঙ্ক ইট স্পয়েলস দ্য রিদম অফ দ্য ওপেনিং পার্টনারশিপ। আমার কাছে মনে হয় যে সাইফ এমন একজন ফ্লোটার, তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন পরিকল্পনা মাফিক ব্যাটিং অর্ডারে টপ 4-এর মধ্যে যে কোনো জায়গায় নামানো সম্ভব হয়, এবং সেই লাক্সারিটা রয়েছে বাংলাদেশের, এবং এটা একটা পজিটিভ দিক। সো যাই হোক, আমার কাছে মনে হয় যে টপ 4-এ যে 4 জন আছেন, অনেকেই তাদেরকে বলছেন যে তারা 4 জনই ওপেনার তকমা দিয়ে দিচ্ছেন তাদের 4 জনকে। আমার কাছে মনে হয় যে টি-20 ক্রিকেটে বাংলাদেশ আসলে যে ধরনের একটা জায়গায় রয়েছে, বাংলাদেশের যদি ম্যাচ জিততে হয়, যদি অ্যাগ্রেসিভ ব্যাটিংটা করতে হয়, সেই হিসাবে অবশ্যই এই 4 জন ডেফিনেটলি টপ 4-এর 4 জন মেম্বারই হওয়া উচিত। তানজিদ তামিম, পারভেজ ইমন, সাইফ হাসান, লিটন দাস, এই সবার মধ্যে মোটামুটি বলা যেতে পারে তারপরও তানজিদ তামিম এবং লিটন দাস তারা একটুখানি নিজেদের লোভ সম্বরণ করে লম্বা ইনিংস খেলার মতো একটা পরিকল্পনা করে, সেফ, লম্বা বলবো না, সেফ খেলার একটা প্ল্যান করে থাকেন। বাট সাইফ হাসান এবং পারভেজ ইমনের মধ্যে একটা ন্যাচারাল ইনস্টিংক্টই আছে যে তারা আক্রমণ করবেন প্রতিপক্ষকে। সো এই কম্বিনেশনটা কিন্তু খুব ভালো। আপনি যে 4 নম্বরে একজন প্রপার মিডল অর্ডার ব্যাটারিই খেলাতে হবে, তাহিদ হৃদয়কেই নামাতে হবে, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। সো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের এই টপ 4টাকে এভাবে রেখে দেওয়াটা ওয়ার্ল্ড কাপের জন্য ইজ আ গুড ডিল, এবং এক এক ম্যাচে প্রতিপক্ষের বোলারদের বিবেচনায়, পাওয়ার প্লেতে কোন কোন বোলাররা বল করতে পারেন সেই বিবেচনায় আপনি আপনার ওপেনারদেরকে চেঞ্জ করে দেখতে পারেন। 3-এ 4-এ লিটন দাস, এবং সেই সাথে 4 নম্বরে কে থাকবেন, 4 নম্বরে ইমনও থাকতে পারেন, 4 নম্বরে সাইফও থাকতে পারেন। এইভাবে করে আপনি রোটেশনটা রাখতে পারেন। হয়তো তানজিদ তামিম ওপেনিং করবেন, লিটন 3-এই থাকবেন, 4 নম্বরে কে থাকবেন, এবং
তানজিদ তামিমের পার্টনার কি হবেন সেই ব্যাপারটা নিয়ে সাইফ এবং ইমনের মধ্যে একটা রোটেশন ইজিলি হয়ে যেতে পারে 11-এর মধ্যে। সো এইটা একটা ইন্টারেস্টিং প্রসপেক্ট। আমি জানি না আপনারা কতজন ভেবেছেন, বাট এটা একটা ইন্টারেস্টিং প্রসপেক্ট হতে পারে। আর 5 নম্বরে হৃদয় যদি নামেন তাহলে মিডল অর্ডারটায় একটা ব্রিজ হিসেবে তিনি কাজ করবেন। ওই টপ 4 মাঝখানে হৃদয় আছেন দ্য স্ট্যাবিলাইজার, এরপরে বাকিরা যারা আছেন তারা ফিনিশার। যখন আপনি সাইফ বা ইমন এদের যে কোনো একজনকে এই 11 থেকে বাদ দিবেন, ধরেন আগে যেটা ছিল, সাইফ আসার আগে যেটা ছিল যে লিটন 3-এ থাকতেন, তার আগে ইমন এবং তানজিদ, এবং 4-এই হৃদয় নামতেন, 5-6 দুটো জায়গা মিডল অর্ডারের জন্য ওপেন আপ হয়ে যেত হৃদয়ের পর, এবং সেই দুটো স্পট নিয়ে কিন্তু বাংলাদেশ অনেক স্ট্রাগল করছে। এখন আপনি কি সেই দুটো স্পটের জন্য দুইটা পারফেক্ট প্লেয়ার খুঁজবেন, নাকি সাইফ হাসানকেই টপ 4-এর ভিতর খেলিয়ে হৃদয়কে 5-এ রাখবেন? তারপর যারা আছেন তারা মোস্টলি ফিনিশার হলেও কিন্তু সমস্যা নেই, অর্থাৎ নাম্বার 6 ব্যাটার যিনি হন একটু রিস্ক টেকার হতে কোনো সমস্যা নেই। সেখানে শামীম পাটোয়ারি হোক, জাকের আলী হোক, মাহিদুল অঙ্কন হোক, ইয়াসির আলী হোক, আকবর আলী হোক, যাকেই আপনি চিন্তা করেন না কেন ওই স্পটটার জন্য অ্যাটলিস্ট একটা স্পট নিয়ে আপনার দুশ্চিন্তা করতে হচ্ছে। টপ 4 এবং তারপর 5-এ হৃদয়, এই 5 জন আনটাচ যদি থাকেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের জন্য ফিউচারটা বেশ বেটার হবে ব্যাটিংয়ে। টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা ইনোভেটিভ কিছু কম্বিনেশনস নিয়ে টপ অফ দ্য অর্ডারে ব্যাটিং করতে নামতে পারবো, সেটা হচ্ছে আমার পার্সোনাল মতামত। এবং হৃদয় 5-এ থাকলে আপনার শুধুমাত্র একটা পজিশন নিয়ে চিন্তা করতে হচ্ছে, সেটা হচ্ছে নাম্বার 6। ওই পজিশনটায় কোন ব্যাটারটাকে আপনি স্টার্টিং 11-এ রেগুলারলি ট্রাস্ট করবেন সেটা আপনি বাজিয়ে দেখেন, ওই বিষয়টা নিয়ে আলোচনা করা যেতে পারে। বাট হৃদয় যখন 4-এ খেলবেন তখন 5-6 দুজন ব্যাটারকে নিয়ে টেনশন করাটা এটা কিন্তু খুবই বড় একটা টেনশনের ব্যাপার। সো ইমাজিন করেন, ধরেন আমার পার্সোনাল পছন্দ হচ্ছে শামীম হোসেন পাটোয়ারি, নট দ্যাট আমি লিটনের সাইডে, বাট আমার পার্সোনাল পছন্দ শামীম পাটোয়ারি বিকজ ইজ আ গুড ফিল্ডার, বোলিংও করতে পারে, প্লাস ইজ আ লেফট হ্যান্ডেড ব্যাটার যাকে ওই মিডল অর্ডারে বাংলাদেশের প্রয়োজন, যেখানে আবার টানা কিছু ডানহাতি ব্যাটাররা রয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার এটাই যে বাংলাদেশ এই আয়ারল্যান্ড সিরিজটায় অন্তত তাদের টপ 4 ব্যাটিং নিয়ে খুব একটা এক্সপেরিমেন্ট করেনি, এবং সেটা না করাতে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে কোচ, টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন সবাই কমফোর্টেবল এই ফ্যাক্টে যে বাংলাদেশের টপ 4-এর মধ্যে সাইফুদ্দিন, লিটন, ইমন এবং তানজিদ তামিমই ওয়ার্ল্ড কাপে যাচ্ছেন। 5 নম্বরে হৃদয়, অর্থাৎ এই 5 জন আনটাচেবলস একটা অবস্থায় থাকবেন বাংলাদেশের ওয়ার্ল্ড কাপে। আমার মনে হয় না সেই ধারণাটা খুব একটা বদলাবে। আমাদের এখন খুঁজতে হবে ওই নাম্বার 6-এর ব্যাটারটা, ওই পজিশনটা সিল করতে পারলেই বাংলাদেশের ব্যাটিং অর্ডারটা মোটামুটি ওয়ার্ল্ড কাপের আগে একটা সেটেল জায়গায় চলে যাবে বলে আমার ধারণা। আপনাদের কাছে কি মনে হয়, আপনারা আসলে সাইফ বা ওই টপ 4-এর জায়গায় ইমনকে বাদ দিতে চান, সাইফকে বাদ দিতে চান, লিটনকে কাকে বাদ দিয়ে দিতে চান, এবং মিডল অর্ডারটাকে ভারী করা প্রয়োজন, নাকি টপ 4টাকে হেভি রেখে, টপ হেভি রেখে তারপর 5-এ হৃদয় এবং তারপর 6 নম্বরের জন্য একটা ভালো ব্যাটার চুজ করাটা আমাদের জন্য বেটার অপশন হবে? জানিয়ে দিতে পারেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে, এবং সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুল করবেন না অল স্পোর্ট এবিপি। ভালো থাকবেন সবাই।